আমরা আগেই জেনেছি যে বাংলাদেশের মাননীয় দূরসঞ্চার মন্ত্রী শ্রদ্ধেয় মুস্তাফা জব্বর মহোদয় আমাদের মধ্যে আছেন এবং আমি আবারও বলি একজন কৃতি বাঙালি, সৃজনশীল বাঙালি, যে হরফে আমরা এখন লিখি বিজয় সহ শতাধিক হরফের উনি প্রণেতা, উনি সৃষ্টিকর্তা। এবং এছাড়াও বিশ্ববিদ্যালয় স্তরে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যে 100% ছাত্রছাত্রী যে বিদ্যালয়ে যাচ্ছেন এবং এই বিদ্যালয়েতে তাদের বৈদ্যুতিনভাবে কিভাবে শিক্ষিত করা যায় তার প্রকল্পটি 2023 সালের মধ্যে তিনিই পরিচালনা করছেন। আমরা মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় মুস্তাফা জব্বর মহোদয়কে তার ভাষণ দেবার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় মুস্তাফা জব্বর। আজকের এই আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সামনে যারা বসে আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার জন্য এটি একটি অসাধারণ অনুভূতি যে প্রথম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে উপস্থিত থাকার, বক্তব্য দেবার, আপনাদের সাথে দেখা হবার সুযোগ হয়েছে। আমি আবেগ আপ্লুত। আমি এমন জায়গায় কথা বলছি যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। এই মানুষটি পৃথিবীর এমন একজন মানুষ যিনি 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। আমি কথা বলছি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের জন্মভূমিতে দাঁড়িয়ে। এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে আমার পরম শ্রদ্ধেয় নেতাজি সুভাষ বসুর প্রতি শ্রদ্ধা জানানোর। এটি আমার জীবনের এক পরম পাওনা। এই পাওনাটুকু বাকি জীবনে আমার পথ চলার পাথেয় হয়ে থাকবে। একই সাথে আমি 2020 সালের জানুয়ারি মাসে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 2020 সাল তার জন্ম শতবার্ষিকী। 17ই মার্চ এই দিনটিকে ঘুরে আমরা পুরো বছর জুড়ে তার প্রতি শ্রদ্ধা জানাবো, তাকে স্মরণ করব, তার কীর্তিগুলো তুলে ধরব। এবং আমি বিশ্বাস করি সারা পৃথিবীর বাঙালির কাছে এই মহামানব দৃষ্টান্ত হিসেবে উপস্থিত হবে। কারণ বাংলাদেশ যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটির জন্ম কেবল নয়, বস্তুত পক্ষে বাংলা ভাষাভিত্তিক একটি রাষ্ট্র, বাঙালির জাতিসত্তা কেন্দ্রিক একটি রাষ্ট্র এবং ভাষাভিত্তিক জাতিসত্তা কেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন, তার হাত ধরে যদি আমরা এই রাষ্ট্রের জন্মটা দেখতে না পেতাম তাহলে আজকের বাংলাদেশ জন্ম নিত না। আপনারা যারা আছেন তারা সবাই জানেন ব্রিটিশরা যখন ভারতবর্ষ ত্যাগ করে যায় তখন এই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে এবং একটি গণপ্রজাতন্ত্রী দেশ থাকলেও আর একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। বাংলাদেশ এখন যে ভূখণ্ডটি, সেটি এই পাকিস্তান নামক রাষ্ট্রটির অংশ ছিল। সে অংশ থাকাকালে আমরা প্রথম যেখানে নিজেদেরকে সবচেয়ে অসহায় অবস্থায় আবিষ্কার করি সেটি হচ্ছে
পাকিস্তানের 2/3 মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়নি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাবু ধীরেন্দ্রনাথ দত্তের কথা, যিনি পাকিস্তান গণপরিষদে 1948 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি উত্থাপন করেছিলেন। এর পরের ইতিহাস আপনারা জানেন। আমরা রক্ত দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি এবং 1956 সালে যখন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয় তখনও মনে করা হয়েছিল যাই হোক একটা পাকিস্তান রাষ্ট্র বোধহয় ঠিকই যাবে, কিন্তু আমরা তারপরও লক্ষ্য করেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সামনে উপস্থাপন করেছেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, সামরিক শাসনকেও জাস্ট উপেক্ষা করে তার বিরুদ্ধে লড়াই করে প্রথমে তিনি 6 দফার দাবি নিয়ে আন্দোলন করেন। এটি স্বায়ত্ত শাসনের দাবি ছিল। পরবর্তীকালে তিনি বাংলাদেশকে এমনভাবে সংগঠিত করেন, এমনভাবে ঐক্যবদ্ধ করেন, আমি শ্রদ্ধার সাথে সেই 71 সালকে স্মরণ করব, যখন বাংলার 2-4টি খারাপ মানুষ ছাড়া এমন কেউ ছিল না যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আমি কৃতজ্ঞ যে 71 সালে ভারতবর্ষ, ভারতের জনগণ বাংলাদেশের জনগণকে বুকে আগলে রেখে আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সহায়তা করেছিল এবং তার জন্য পৃথিবীর ইতিহাসে এটিও একটি অনন্য দৃষ্টান্ত যে মাত্র 9 মাসের মধ্যে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করতে সক্ষম হই। আজকে 2020 সালে দাঁড়িয়ে যখন আমি কথা বলছি তখন স্মরণ করতে হচ্ছে 1972 সালে বাংলাদেশের উপাধি ছিল তলাহীন ঝুড়ির দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আমাদেরকে এই অভিধাটি দিয়েছিলেন। আমার বয়স তখন 22 বছর। যদি ক্ষমতা থাকতো তাহলে ওই বেটার 2 গালে 2টা চর মারতাম, কিন্তু আমার হাত তো আর এত বড় না, ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু কিসিঞ্জারকে আজকের বাংলাদেশ দেখাতে পারলে আমার চরটা তার 2 গালে না, তার সারা শরীরেই পড়তে পারত। কারণ 72 সালের বাংলাদেশ মাত্র 3 বছর 8 মাস জাতির পিতার শাসনের মধ্যে থাকার পরে এটি প্রচন্ড সংকটময় সময় কাটিয়েছে 21টি বছর। এই 21টি বছরে বাংলাদেশকে আবার চেষ্টা করা হয়েছে পাকিস্তান বানানোর জন্য। বাংলাদেশের পায়ের পাতাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশকে কনফেডারেশন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করা হয়েছিল। সেই প্রচেষ্টাকে একদম ঘুরিয়ে দিয়ে আজকের আমাদের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতির পিতার কন্যা, তিনি 96 থেকে 2001 এই সময়কালে বাংলাদেশের এই 21 বছরের আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করেন। এবং সেই প্রেক্ষিত ধরে আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন বাংলাদেশের পরিচিতি ডিজিটাল বাংলাদেশের। এই ডিজিটাল শব্দটি কোনো একটি দেশের সাথে যুক্ত হতে পারে, এটি আমাদের প্রধানমন্ত্রী প্রথম সারা পৃথিবীকে জানিয়ে দেন। 2008 সালের 12ই ডিসেম্বর তিনি ঘোষণা করেন 2021 সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে। সেই সময়কালে আমি খুব স্পষ্ট করে পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম বলেই স্মরণ করতে পারি বাংলাদেশের আজকের যে অগ্রগতি, সেই অগ্রগতির প্রথম বীজটা আমাদের জাতির পিতা বপন করে গিয়েছিলেন। যে ডিজিটাইজেশনের কথা বলে গিয়েছিলেন, সেই ডিজিটাইজেশনের প্রথম পদক্ষেপ তিনি নিয়েছিলেন। তিনি বাংলাদেশকে আইটিওর সদস্যপদ
গ্রহণ করিয়েছিলেন, ইউপিওর সদস্যপদ গ্রহণ করিয়েছিলেন, এবং আজকে বাংলাদেশ যে কারণে সবচেয়ে বেশি গর্ব করে উপগ্রহ ভূকেন্দ্র, সেই উপগ্রহ ভূকেন্দ্র তিনি প্রথম স্থাপন করেছিলেন বেতবুনিয়াতে, এবং আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণ করে গর্বিত জাতি হিসেবে সারা পৃথিবীকে বলছি আমরাও 57তম স্যাটেলাইট ক্লাবের সদস্য। এই বাংলাদেশকে বিশেষ করে 2009 থেকে আজকে পর্যন্ত যে রূপান্তরটা ঘটিয়েছেন, আমি পুরো কাহিনী বলবো না, মাত্র 2-3টি দৃষ্টান্ত দেব, আপনারা অনুভব করবেন যে আমরা সত্যি সত্যি কিসিঞ্জারের গালে চট্টা দিতে পেরেছে কিনা। আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম, সেই ডিজিটাল বাংলাদেশের অনুসরণ করেছে গ্রেট ব্রিটেন আমাদের 1 বছর পরে 2009 সালের সেপ্টেম্বর মাসে। ভারত ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করেছে 2014 এর 15ই আগস্ট। 2015তে মালদ্বীপ ডিজিটাল মালদ্বীপ ঘোষণা করেছে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করে। আর যে পাকিস্তান আমাদের 23 বছর আগে স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানের ইমরান খান ডিজিটাল পাকিস্তান ঘোষণা করেছে 5ই ডিসেম্বর 2019। এবং আজকে যদি আমরা শুধুমাত্র বাংলাদেশের অগ্রগতির বিষয়গুলোর দিকে তাকাই, তাহলে পাকিস্তানিরা এখন বলে, আমি ফেসবুক দেখে বলছি, ফেসবুকে একটা ভিডিও আমাদের এখানে অন্তত প্রচণ্ডভাবে আলোচিত হয়েছে, একটি টক শোর ভিডিও, একটা টেলিভিশনের টক শো। সেই টক শোতে এক ভদ্রলোক বলছেন যে ইমরান খান ঘোষণা করেছেন 10 বছরে পাকিস্তানকে সুইজারল্যান্ড বানিয়ে দেবেন। টক শোর বক্তা বলছেন, বাবা ইমরান খান, তোমার সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, 10 বছরে তুমি আমাদেরকে বাংলাদেশ বানায় দাও। যদি তাই করতে পারো তাহলে আমরা মনে করব যে পাকিস্তানের অগ্রগতি হয়েছে। যে পাকিস্তান প্রকৃতপক্ষে শূন্য হাতে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই পাকিস্তান এখন কোনো সূচকে বাংলাদেশের সাথে তুলনীয় হওয়ার মতন অবস্থাতেও নাই। এটি রপ্তানির ক্ষেত্রেই হোক, এটি রিজার্ভের ক্ষেত্রেই হোক, আর এটি অন্য যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, এই যে রূপান্তরটি, এই রূপান্তরটির জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটি, এটি বাঙালি জাতির। আমি এটি বিশ্বাস করি, একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করি, পৃথিবীর যে প্রান্তে যেখানে বাঙালি আছে সেইখানে মেধা আছে, এবং যেখানে মেধা আছে তাকে দমিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নেই। আমাদের জাতির পিতা সেই কারণে বলেছিলেন, দমিয়ে রাখতে পারবা না, দাবিয়ে রাখতে পারবা না। বাঙালিকে কোথাও কেউ দাবিয়ে রাখতে পারেনি। বাঙালির প্রতিভা যখন যেখানে আছে তখন সেখানেই সে প্রকাশ করতে সক্ষম হয়। আজকে সকালবেলা আমি একটি চমৎকার খবর পড়ছিলাম, ইন্টেল নামক একটি প্রতিষ্ঠান আছে যারা পৃথিবীর কম্পিউটারের চিপস বানায়, এবং বস্তুত পক্ষে তাদের চিপস দিয়ে আমাদের কম্পিউটার যন্ত্র চলে। আজকে খবর দেখলাম এক বাঙালি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। বাঙালির অর্জনের কথা যদি বলা হয় তাহলে আমার মনে হয় আমার পুরো দিনটা লেগে যাবে। আমি সকলের কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে বাঙালি কষ্ট করে যুদ্ধ করে একটি বাঙালির রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। সেই রাষ্ট্রে একটি বড় চ্যালেঞ্জ ছিল, এবং এটি কেবলমাত্র বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল না, বাংলা ভাষাভাষী সকলের জন্য চ্যালেঞ্জ ছিল যে আমরা হারিয়ে যাব কিনা, আমাদের ভাষা নিয়ে হারিয়ে যাব কিনা, আমাদের বর্ণমালা নিয়ে হারিয়ে যাব কিনা। আমাদের যুদ্ধটা কিন্তু পাকিস্তান আমলের যে 23 বছরের যুদ্ধ ছিল তার মধ্যে দুটো বড় লড়াইও ছিল। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলা ভাষা আরবি হরফে লেখার জন্য, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইংরেজি রোমান হরফে বাংলা ভাষা লেখার জন্য। একই সাথে আমাদের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল। আমরা এর প্রত্যেকটিকে লড়াই করে জিতে এসেছি, কিন্তু দেশটি স্বাধীন হওয়ার পরে আমরা সবচেয়ে বড় যে সংকটে পড়ে যাই, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে বলা আছে যে এই রাষ্ট্রের ভাষা হচ্ছে বাংলা, একমাত্র রাষ্ট্রভাষা বাংলা।
যদি রাষ্ট্রভাষা বাংলা হয়, রাষ্ট্রীয় কাজ বাংলায় হতে হবে। আমাদের তখন বাংলা লেখার জন্য টাইপরাইটারও ছিল না। আমি পরম শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি আমার শ্রদ্ধেয় শিক্ষক মুনির চৌধুরী, তার হাত ধরে বাংলাদেশ অপটিমা মনির টাইপরাইটারের সন্ধান পায় এবং সেটি দিয়ে আমরা বাংলা ভাষা প্রচলন করা শুরু করি আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে। কিন্তু আপনারা বুঝতেই পারেন, টাইপরাইটার তো আর বাংলা হরফের সৌন্দর্য ধরে রাখতে পারে না। এর আগে আমাদের যে অবস্থাটি ছিল, সেই অবস্থাটিও বোধহয় বাঙালির বুঝে রাখা দরকার। 1454 সালে জার্মানিতে প্রিন্টিং মেশিন আবিষ্কৃত হয়, আর সেই মেশিন বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 324 বছর। 1778 সালে আমরা হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা পাই, যেখান থেকে হলহেডের ব্যাকরণ ছাপা হয়েছিল। এই যে 324 বছর পেছনে পড়া জাতি, সেই পেছনে পড়া জাতি শিল্প বিপ্লবের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর তিনটাই মিস করেছে। আমরা এইটি ভেবেছি চতুর্থ শিল্প বিপ্লব আমরা মিস করতে পারবো না, অ্যাফোর্ড করতে পারি না। একটি লাঙ্গল জোয়ালের দেশ থেকে একটি শিল্পোন্নত দেশে পরিণত হওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বিশেষ করে 2009 থেকে আজকে পর্যন্ত যেভাবে বিকশিত হয়েছে, এটি আমি কৃতজ্ঞতার সাথে বলবো যে সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হিসেবে কাজ করে। বাংলাদেশে একটি হিসাব দেখলে আপনি বুঝতে পারবেন, আমাদের 16 কোটি মানুষ আছে, আমাদের মোবাইল কানেকশন আছে 16 কোটি 50 লাখ। বাংলাদেশে এখন 10 কোটির উপরে ইন্টারনেট ব্যবহারকারী আছে। বাংলাদেশে প্রতিদিন শুধুমাত্র মোবাইল ফোনে লেনদেন হয় 1261 কোটি টাকা। এই টাকার সবচেয়ে বেশি যারা প্রেরণকারী অথবা গ্রহণকারী, তারা হচ্ছেন দিনমজুর, রিক্সাওয়ালা অথবা অতি সাধারণ মানুষ। 10 টাকা, 20 টাকা, 30 টাকা দিয়ে এখন বাংলাদেশের কোনো মানুষ নাই যিনি ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতার মধ্যে নেই। সেই রকম একটি দেশ, এই দেশটি এখন পৃথিবীর কাছে ডিজিটাল সার্ভিসের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করে। বাংলাদেশের মানুষ ঘরে বসে থেকে সরকারের সেবা গ্রহণ করে, তার পাসপোর্টের আবেদন করাই হোক, জন্ম নিবন্ধন হোক, কিংবা জমির পর্চা হোক, যে বিষয়টি হোক না কেন, সেইটি সে তার ছোট্ট একটি স্মার্টফোন ওইটি দিয়ে করতে পারে। কিংবা আমাদের বাংলাদেশ বোধহয় একটি অনন্য দৃষ্টান্ত, যেখানে প্রত্যেকটি ইউনিয়নে, আমাদের এখানে বোধহয় পঞ্চায়েত বলা হয়, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের ডিজিটাল সেন্টার আছে। আমাদের প্রায় 10,000-এর মতন ডাকঘর আছে। এই প্রত্যেকটি ডাকঘরকে আমরা ডিজিটাল ডাকঘরে রূপান্তর করতে সক্ষম হয়েছি। সেই রকম একটি দেশ থেকে আমি আজকে আপনাদের এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এবং আমি বাংলাদেশের ছোটখাটো দু একটি তথ্য আপনাদের কাছে দিতে পারলাম। এটি আমার জন্য পরম গৌরবের বিষয়। আমি ধন্যবাদ জানাই যে একটি ইন্টারনেট ভিত্তিক সংগঠন, যেই সংগঠনটি আজকের এই সম্মেলনের আয়োজন করেছে, তারা আসলে সারা পৃথিবীর বাঙালিকে সংগঠিত করার জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছে, এটি অসাধারণ। এই উদ্যোগের ফলে এটি আসলে এখন সারা পৃথিবীর কাছে প্রমাণিত সত্য যে পৃথিবীতে রাষ্ট্রীয় সীমানা, জাতিসত্তা কিংবা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সম্ভবত ভৌগোলিক সীমানাটা খুব বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে না। সারা পৃথিবী বস্তুত পক্ষে একটা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে। ওই একটা পৃথিবীতে পৃথিবীর পঞ্চম ভাষাভাষী জাতি বাঙালি, তার ঐক্যবদ্ধ শক্তি নিঃসন্দেহে বিশ্বের কাছে তাকে মাথা উঁচু করে দাঁড়াবার মতন ক্ষমতা দাঁড় করিয়ে দেবে। আমি অভিভূত হয়েছে আজকে যে প্রোগ্রামটা আমাদেরকে পড়ে শোনালেন, সেই প্রোগ্রাম দেখে বুঝলাম যে আমরা আমাদের সকল ক্ষেত্রেই এই পরিবর্তন অর্থাৎ সামনের দিনের চলার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি শুধুমাত্র একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করব। সেই বিষয়টি হচ্ছে যে জীবনটা আমরা কাটিয়ে এসেছি, যে সময়টুকু আমরা অতিক্রম করে এসেছি,
সেই সময়গুলো কিন্তু সামনে একই রকম থাকবে না। পৃথিবী এখন ডিজিটাল রূপান্তরের এমন একটি সময়ে আছে যখন নতুন প্রযুক্তি আসছে, এবং এই নতুন প্রযুক্তি আমাদের চেনা জানাও না। আমরা জানি না কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীকে কিভাবে রূপান্তরিত করবে। আমরা জানি না রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি কারোর সাথে ধাক্কা খেলাম এবং সরি বলল কেউ, হয়তো সে মানুষ না, একটা রোবট। আমরা এখনো পর্যন্ত জানি না চালকবিহীন গাড়ি পৃথিবীতে কি প্রভাব ফেলবে। আমরা এখনো পর্যন্ত জানি না বিগ ডাটা অ্যানালাইসিস করে পৃথিবীতে কি ধরনের পরিবর্তন আনা হবে, অথবা আমাদের বাড়িঘরে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বাতি পর্যন্ত সমস্ত কিছু আইওটি ডিভাইসের আওতায় এসে কিভাবে পরস্পর কথা বলবে, কিংবা আমার গায়ে যে কাপড়টা থাকবে সেই কাপড়টাই সারা পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করবে কিনা, এই তথ্যগুলো আসলে আমাদের ভেবে দেখার প্রয়োজন আছে। আমাদের এই সময় এখন দেখা দিয়েছে আমরা যাতে এই তিনটে শিল্প বিপ্লব মিস করা জাতি কোনো মতেই চতুর্থ শিল্প বিপ্লবের পেছনে পড়ে না থাকি, এবং সেই কারণেই আমাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল পরিকল্পনা, আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশ 2021 সালের পরিকল্পনা জানে, বাংলাদেশ 2030 সালের পরিকল্পনা জানে, বাংলাদেশ 2041 সালে কোথায় যাবে সেই পরিকল্পনা জানে, 2071 সালে বাংলাদেশের স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে কোথায় যাবে সেটি জানে, এমনকি 2100 সালে বাংলাদেশ কোথায় যাবে সেই পরিকল্পনা পর্যন্ত জানে। এই বাংলাদেশ, আমি আশা করি যে আমরা বাংলাদেশ থেকে সারা পৃথিবীর বাঙালির জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার দরকার, যতটুকু পাশে থাকা দরকার, যতটুকু অগ্রণী ভূমিকা পালন করা দরকার, সেই ভূমিকাটা অবশ্যই বাংলাদেশ পালন করবে। আমরা সচেতনভাবে জানি যে বাংলা ভাষাভিত্তিক একটি রাষ্ট্রসত্তা যদি আমাদের হয়ে থাকে, তাহলে এই রাষ্ট্রসত্তার একটু বাড়তি দায়িত্ব তো বাঙালির প্রতি আছেই, এবং বাঙালির প্রতি এই বাড়তি দায়িত্ব বাংলাদেশ রাষ্ট্র নিঃসন্দেহে পালন করবে। আপনারা আজকে যে সম্মেলনের আয়োজন করেছেন, আমি অনুরোধ করব আপনারা তার বিস্তৃতি ঘটান। আমি বুঝি ইন্টারনেটে যদি কোনো সংগঠন থাকে তাহলে তার আসলে ভৌগোলিক সীমারেখা দিয়ে দেখার দরকার নাই, কিন্তু তারপরেও কিন্তু আপনারা অনুভব করেছেন যে ইন্টারনেটে যাই কিছু হোক না কেন, হাত মেলানোর যে স্বাদটা, এই স্বাদটা ইন্টারনেটে পাওয়া যায় না, অথবা সামনাসামনি বসে কথা বলার যে আনন্দটা, এই আনন্দটা ইন্টারনেটে প্রকাশ করার মতন কোনো অবস্থা থাকে না। যত ইমোজি আর যাই কিছু ব্যবহার করেন না কেন, ইন্টারনেটই এটি যন্ত্রের মাধ্যমেই পরস্পরের দেখাশোনা এবং মত বিনিময় করে থাকে। আপনারা বাংলাদেশে আসুন, বাংলাদেশে এসে বাঙালি সম্মেলন করুন। বাংলাদেশ বাঙালি সম্মেলন করার সবচেয়ে উপযুক্ত জায়গা, এবং আমাদের দিক থেকে আমি আশ্বস্ত করছি আয়োজকদেরকে, যত প্রকারের সহায়তা করার দরকার আছে তত প্রকারের সহায়তা আমরা আমাদের দিক থেকে অবশ্যই করব, যাতে বাঙালি সম্মেলন বাংলাদেশে হতে পারে। আপনাদেরকে বাংলাদেশে স্বাগত জানাই। পৃথিবীর বাঙালিদের জাতিসত্তা হিসেবে, জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এই আমন্ত্রণ আশা করি আপনারা গ্রহণ করবেন। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ দিচ্ছি, এবং আপনাদের কাছে আমি ঋণী থেকে গেলাম। আমি এইটুকু অন্তত পক্ষে খুব নিশ্চিতভাবে বলতে পারি, পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে মা, তারপরে হচ্ছে মাতৃভাষা, এবং এই একটি জায়গায় মাতৃভাষা এটি বাঙালিদেরকে বিশ্বজুড়ে একত্রিত করেছে। এই মাতৃভাষা রক্ষা করার জন্য, এই মাতৃভাষার বর্ণমালা তৈরি করার জন্য আমি 32 বছর যাবৎ যে শ্রম দিয়ে এসেছি, সেই 32 বছরের শ্রমের ফসল হিসেবে কিন্তু আজকের বাংলা ভাষা পৃথিবীতে প্রযুক্তিগত দিক থেকে কোথাও এক চুল পরিমাণ পিছিয়ে নাই। আগামীতে বাংলা ভাষা বরং পৃথিবীর অন্য যে কোনো ভাষার চাইতে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে, সেই প্রত্যাশা রাখি। বাঙালি পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হিসেবে বিকশিত হবে, সেই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় মন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার এই সাবলীল আন্তরিক ভাষণের জন্য, যার মধ্যে দিয়ে তার দেশ, তার চিন্তা, তার কৃতকর্ম এবং ভবিষ্যৎ রূপ, তার চিন্তা ভাবনা ফুটে উঠেছে। তাকে ধন্যবাদ জানাই তার দেশের পক্ষ থেকে, তার সরকারের পক্ষ থেকে এই সম্মেলনের পরবর্তী অধ্যায়ের জন্য, বাংলাদেশকে উন্মুক্ত করে দেওয়ার জন্য। উনি এই সম্মেলনে যোগ দিতে যে এসেছেন তার জন্যই আমরা কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে উনি একজন কৃতি পুরুষ বাংলাদেশের, শুধু বাংলাদেশের বললে ভুল হবে, বাংলা ভাষাকে বৈদ্যুতিনভাবে ছাপার যে মুদ্রণ ব্যবস্থা তার একজন পথিকৃৎ। আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।